এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় 14 লাখের বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণ। ঢাকা চট্টগ্রামে বৃষ্টি ভোগান্তিতে শিক্ষার্থী অভিভাবকরা। অনেক অসুবিধার মধ্যে পড়ছি। বাসার থেকে 8টা বাজে রওনা করছি দোলাইপাড় থেকে, আইসা কোনো বাস নাই, কোনো রিক্সা নাই, কিছু নাই। সংশয় নাই, কিন্তু সময় কম ছিল, এটা হলো মেইন কথা। আল্লাহর রহমতে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, এখন আল্লাহ ভরসা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাশ হচ্ছে আজ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান শুরু, কাউকেই ছাড় নয় সংসদে, বললেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যুক্ত 400 কোটি ইউনিট। ভূমিকা রাখছে শিল্পায়নেও, বাড়ছে কর্মসংস্থান। সপ্তাহ ব্যবধানে ফের অস্থির পেঁয়াজের বাজার। শুল্ক বৃদ্ধির প্রভাব বলছেন আমদানিকারকরা। দেশজুড়ে অভিযান শুরু হওয়ায় কমছে ডিমের দাম। হস্তশিল্পকে সম্ভাবনাময় করতে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে আগ্রহ উদ্যোক্তাদের। সহজলভ্য ঋণ সহ নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। গাজায় হামলা, ইসরায়েলকে 20,000-এরও বেশি বোমা দিল যুক্তরাষ্ট্র। প্রাণহানি ছাড়ালো 37,000। হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ আরব লীগের। Congratulations to India, ICC Men's T20 Cricket World Cup champions 2024. দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতল ভারত। অবসরের ঘোষণা বিরাট কোহলি ও রোহিত শর্মার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নের অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শুধু সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে 14,50,790 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। এর 30 মিনিট আগে কক্ষে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে ঢাকা, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী অভিভাবকরা। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী 9 জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী 11 আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে সব কোচিং সেন্টার। যাই এভাবেই এখন গামছা টামছা নিয়ে আসছি, এভাবে যাইতে হবে, আর তো কিছু করার নাই, পরীক্ষা দিতেই হবে। সকাল যখন বেরোইছি তখন বৃষ্টির কোনো ইয়ে ছিল না, তবে বৃষ্টির পূর্বাভাস মনে হচ্ছিল, কিন্তু আসলে বৃষ্টি হবে কিনা কোনো ইয়ে ছিল না। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালোই আছে, এখন দেখা যাক কি হয় পরীক্ষার হলে। ওরা একটু নার্ভাস ফিল করতেছে, এই জন্য প্রত্যেকটা অভিভাবকই সঙ্গে এসেছে যে আমরা যেন বাচ্চারা নার্ভাস না হয়। দর্শকের বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। এবং ওয়ালির কাছ থেকে জেনে নিতে চাইবো, ওয়ালি, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এর আগে কেন্দ্রে আসতে বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে, কি বলছেন অভিভাবকরা? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনগর এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে। এই কেন্দ্রটিতে পরীক্ষা দিচ্ছেন ভেকারুন্নিসা কলেজের শিক্ষার্থীদের। বাইরে কিন্তু রাস্তার পাশে মার্কেটে আমরা দেখছি অভিভাবকরা অপেক্ষা করছেন, তারা সন্তানদের জন্য, সন্তানরা পরীক্ষা দিয়ে বের হবেন সে অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। সকাল থেকে কিন্তু আসলে একেবারে আষাঢ়ের ঝুম বৃষ্টিতে কিন্তু আসলে অনেকে বৃষ্টিতে ভিজে একেবারে যুবথুবু অবস্থায় পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। এবং অনেকে কিন্তু আসলে বৃষ্টির কারণে যে যানজট সৃষ্টি হয় সে কারণে অনেকে কিন্তু আসলে বিলম্বে পৌঁছান পরীক্ষা কেন্দ্রে। অনেকে কিন্তু আমরা দেখেছি যে 9:30টার মধ্যে প্রবেশের কথা ছিল, কয়েকজন কিন্তু আসলে আমরা একটু দেরিতে প্রবেশ করেছেন এমন খবর পেয়েছি। এর বাইরে কিন্তু আসলে অভিভাবকরা যারা এখানে রয়েছেন তারা বলছেন যে তাদের সন্তানদের যে গুরুত্বপূর্ণ পরীক্ষা, দীর্ঘ 12 বছরের অধ্যাবসায়, সে পরীক্ষা যাতে করে
ভালো হয় সেই অনুপ্রেরণা দিতে, সাহস দিতে কিন্তু আসলে তারা তাদের সঙ্গে এসেছেন এবং অপেক্ষা করছেন। আপনি জানেন যে এবারের যে পরীক্ষায় এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিছুটা কম সময় পেয়েছে শিক্ষার্থীরা, কয়েক মাস, যার ফলে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে রয়েছে। যে অনেকে বলছেন যে সিলেবাস তারা শেষ করতে পারেনি, কেউ কেউ আবার সিলেবাস শেষ করেছেন, এমনটুকু কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে অভিভাবকরা বলছেন সব মিলে তাদের সন্তানদের যে প্রচেষ্টা, যে চেষ্টা, সেই অনুযায়ী যাতে করে ফলাফল হয় সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা করছেন। এইচএসসি পরীক্ষা আজকে শুরু হয়েছে। সিলেট বিভাগ ছাড়া সব বিভাগ, কারিগরি বোর্ড, অন্যান্য বোর্ডে পরীক্ষা হচ্ছে। আজকে মূলত বাংলা প্রথম পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে আজকের মধ্য দিয়ে এবং যারা অভিভাবক রয়েছেন তারা আশা করছেন যে আজকে ভালো পরীক্ষা দেবে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসি পরীক্ষায় তাদের সন্তানেরা ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা করছে তারা। সব মিলে এই ছিল আমার কাছ থেকে সবশেষ। হাসান ওয়ালি, এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রামে মধ্যরাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টির কারণে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে চকবাজার, ভদ্দার হাট, কাপাসগুলা সহ বিভিন্ন এলাকা। এদিকে ভারী বৃষ্টির ফলে চরম বিপাকে পড়েন আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে গাড়ি সংকট, ফলে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। জলাবদ্ধতার কারণে স্থানীয় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যাহত হচ্ছে। সব জায়গায় পানির জলাবদ্ধতা আছে, চকবাজার, এদিকে কাপাসগুলার মুখে, তারপর প্রবর্তক। গাড়ি তো পাওয়া যাচ্ছে না, রাস্তায় কোনো গাড়ি নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা নিয়ে আসলাম। বৃষ্টির মধ্যে দাঁড়ানো আছি, এখন ছেলেটা ভিতরে ঢুকছে, এরকম বিজেপির এতটুকু ভোগান্তির মধ্যে আর কি। বৃষ্টি পড়তেছে, অবশ্যই পানিতে জলাবদ্ধতা সারা বছর হয়ে থাকে। এগুলো তো কখনো এরকম কাপড়গুলাতে হয় না, বৃষ্টি পড়লে পানি উঠে। চট্টগ্রামে সকালবেলার ঘণ্টাখানেকের বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বুরা। জয়ের কাছ থেকে জেনে নিতে চাইব, জয়, জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সম্পর্কে কি দেখছেন? ধন্যবাদ রঞ্জু আপনাকে। 1 ঘন্টা বৃষ্টি না, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি অব্যাহত আছে। এই বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রামের চকবাজার সহ বিভিন্ন নিম্ন এলাকাগুলো। চট্টগ্রামে একটু বৃষ্টি হলে কিন্তু আমরা দেখি এইভাবে তলিয়ে যাই সড়কের উপরে হাঁটু পানি। দেখলে বুঝতে পারছেন না যে কিন্তু আসলে এটি সড়ক কিংবা নাকি কোনো খাল। আমরা দেখছি একেবারে সড়কের উপরে কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় আরও বেশি পানি আছে। তবে খাল, যে খালটি এখানে আছে সেই খালটি যে চাকথাই খাল একটি অংশ, এই খালের পাশে একটি ব্রিজ হচ্ছে। সেই ব্রিজ করার জন্য কিন্তু যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের কারণে এক পাশে একেবারে পানিতে তলিয়ে গেছে, আরেক পাশে কিন্তু পানি নেই। এখানে যারা বাসিন্দা আছেন তারা চরম দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। এইভাবে বৃষ্টি যদি অব্যাহত থাকে, যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালের মধ্যে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আরও কষ্ট হবে, দুর্ভোগ চরম আকার এখন যেমনটা ধারণ করেছে, পরবর্তীতে আরও চরম আকার ধারণ করবে বলে তারা মনে করছেন। তার কারণে জলাবদ্ধতা প্রকল্পের যারা বাস্তবায়ন সংস্থাগুলো আছে তাদের উচিত কিন্তু এখন অন্তত কিন্তু আসলে বাঁধগুলো, যেখানে খালের মধ্যে বাঁধ আছে, সেই বাঁধগুলো যেন একটু যদি খুলে দেওয়া হতো তাহলে পানির যে প্রবাহগুলো কিন্তু আসলে সেদিকে কিন্তু বয়ে যেতে বলে মনে করছে। তাহলে জলাবদ্ধতার চরম আকার ধারণ করতো না। আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা একেবারে বৃষ্টিতে ভিজে এমনকি হাঁটু পানি ভেঙে কিন্তু আসছে। কেমন দুর্ভোগের মধ্যে আপনারা আছেন? আমাদের হচ্ছে মানে গাড়ি নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, এখানে ব্রিজ, তারপর আরও অনেক পানিতে আসতে হয়। স্কুলে বৃষ্টি পড়তেছে, যদি স্কুলটা বন্ধ দিত তাহলে আমাদের ভালো হইতো। আর নেই। ইয়েস। যেদিক থেকে এসেছেন সেদিকেও পানি? ইয়েস, হ্যাঁ, ওখানেও পানি, প্রচুর পানি। ওখানে ফুল আসা অনেক সম্ভব হচ্ছে না পানির কারণে। দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা বাসিন্দা আছেন, পানি ভেঙে এসছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। কেমন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে? আসলে আগে থেকে একটু মোটামুটি এখন ভালো হচ্ছে। বিগত বছর
এখন তেমন না পানি ভেঙে আসতেছে না, এটা হচ্ছে রোডে জমে গেছে পানি, সেগুলো জমে গেছে। আর কিন্তু বৃষ্টি হলে এর থেকে বেশি পানি হতো। কেমন দুর্ভোগের মধ্যে আছেন ভাই? এখানে খুবই পানি, আর এখানে এই কাজ চলতেছে, এই খালের কাজের কারণে এখন পানিতে আমি নিজে পুষ্টিতে চাকরি করি, খুব কষ্টের মধ্যে ওটা কাটতে হচ্ছে, খুবই পানি। এখানে বাঁধ আছে না? এইখানে বাঁধের মধ্যে পুরোটাই রাস্তা, পানি চলাচলের যে বাঁধটা ওইটা বন্ধ থাকার কারণে পানি জমে যাচ্ছে। এখানে আসলে মূলত সমস্যা হলো বাঁধ দেওয়া হয়েছে খালের মধ্যে, এই বাঁধের কারণে পানি কোনোভাবে যেতে পারছে না, এই কারণে এক পাশে জলাবদ্ধতা, আরেক পাশে কিন্তু পানি নেই। তো এই সমস্যার সমাধান দ্রুত করা দরকার বলে মনে করছেন এখানে ভুক্তভোগীরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রঞ্জুর কাছে। নয়ন বড় জয়, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। দেশের 53তম এই বাজেটের আকার বাড়ছে 4.6%। বাজেট অধিবেশনের শেষ দিনের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে মোট 53টি দাবি উত্থাপন করবেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। উত্থাপিত দাবি কণ্ঠভোটের মাধ্যমে নিষ্পত্তি করবেন জাতীয় সংসদের স্পিকার। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সম্মতিতে 2024-25 অর্থ বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে 42,314 কোটি 91,49,000 এবং সশস্ত্র বাহিনী বিভাগ খাতে 45 কোটি 95 লাখ টাকা বরাদ্দ করেছে জাতীয় সংসদ। এর আগে নানা মহলে সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ রেখেই সংসদে পাশ হয় অর্থবিল 2024। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী। একই সাথে শুল্কমুক্ত থাকছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিও। এছাড়া কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির ওপর পরিবেশ সারচার্জও বহাল রাখা হয়েছে। দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কালো টাকা সাদা করার সুযোগ খালেদা জিয়া, সাইফুর রহমান, ডক্টর কামাল হোসেনরাও নিয়েছিলেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্ব ও দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় বাণিজ্য হাব হবে বাংলাদেশ। নানা স্থানীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলা করেও বর্তমানে বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সব আমলেই হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। খালেদা জিয়া ও তার অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না তার সরকার। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকেই নিয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া উদ্যোগের প্রভাব খুব শীঘ্রই বাজারে পড়বে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাংলাদেশ ভৌগোলিক কারণেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেন পূর্ব পশ্চিমের সেতুবন্ধন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে ওঠে, সেই চিন্তা মাথায় রেখেই সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। আমরা উন্নয়নের পরিকল্পনাই তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। 2040 সালের মধ্যে বাংলাদেশ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলেও জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে যাবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। উৎপাদন শুরুর পর থেকে এ পর্যন্ত 400 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির এই অবদানকে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকে। একজন অর্থনীতিবিদ বলছেন,
জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রিয়াদ সুমনের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ইশাদ সোহেল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মার্চে। বিদেশ নির্ভরতা কমাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 160 জন প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকল্পে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। উৎপাদনের শুরু থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের জাতীয় গ্রিডে 4 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগ করেছে। বিদ্যুতের এই যোগান বাংলাদেশের শিল্পায়নকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। We have put in about more than 4 billion units in the Bangladesh national grid. And the objective with which this power plant was set up was to provide dependable, cost-effective base load power generation in the company. জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে অবদান রাখছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার ফলে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। তাই এই প্রকল্পের অবদান অনস্বীকার্য বলছেন এই অর্থনীতিবিদ। রামপালের যে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হওয়ার কথা, সেই প্রবলেমগুলোকে মিটিগেট করেই রামপালের প্রজেক্টটা করা হয়েছে। তো এখন বিদ্যুৎ যখন উৎপাদন হচ্ছে, এখন সেই বিদ্যুৎ ব্যবহার করতেছে মানুষ। চলতি বছর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 17,800 মেগাওয়াট, যা গত বছরের তুলনায় 2,300 মেগাওয়াট বেশি। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর অন্যতম অংশীদার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। নানা জল্পনা কল্পনা আর সমালোচনার মুখে এক বাস্তবতার স্বাক্ষর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে রিয়াদ সুমন, নিউজ 24। এক সপ্তাহের ব্যবধানে আবারও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। শুল্ক বাড়িয়ে দেয়া আমদানি কম করছেন ব্যবসায়ীরা। এ কারণে ভারতীয় পেঁয়াজ বাজারে কম, তাই বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম বলছেন বিক্রেতারা। পেঁয়াজ এখন পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। নয়ন বোরা জয় এবং ফখরুল হাসান পলাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ ও ভারত দুই দেশই শুল্ক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। এ কারণে সুবিধা করতে পারছে না পেঁয়াজ আমদানিকারকরা। বাজারে ভারতীয় পেঁয়াজ কম থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের চাহিদা, সেই সঙ্গে হু হু করে বাড়ছে দাম। কৃষকের দাম বাড়ে বিক্রি করতেছে, এখানে ফাত্তা হয় না। যারা সেকেন্ড পার্টে কিনে আনে এরা 85-90 টাকা ফাত্তা হয়। ইন্ডিয়ান পেঁয়াজ খাবে কেন মানুষ? এবং ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাক্টিভ যে ঢুকছে, ওই ঢুকছে আর নেই, ঈদের আগে ঢুকছে আর এখন বন্ধু কোনো পেঁয়াজ আসেও নেই, বা আসবে কি আসবে না আর বলা যাচ্ছে না। পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে ছিল 80 টাকা, এখন হচ্ছে 90 টাকা। 1000 টাকার নোট নিয়ে আসলে পেঁয়াজ রসুনও ঠিক মতন কিনতে পারি না। বাজারে দাম বাড়তে থাকায় নতুন করে পেঁয়াজ আমদানির কথা ভাবছেন আমদানিকারকরা। আমরা চেষ্টা করছি, ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পেঁয়াজ নতুন নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে। আমরা সেই সকল পেঁয়াজগুলো হয়তো অতি সত্বর আমাদের সেই পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে। বাজারে এখনো পেঁয়াজ সরবরাহে কোনো কমতি নেই, তাই দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্বাভাবিক হারে বাড়তে থাকা ডিমের দাম অবশেষে কমতে শুরু করেছে। এলাকাভেদে এখন ডিমের হালি বিক্রি হচ্ছে 46 টাকা থেকে 50 টাকায়। ব্যবসায়ীরা বলছেন বাজারে অভিযান শুরু হলেই কমে আসে দাম। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে অভিযান চলমান আছে, ডিম সিন্ডিকেটের কারসাজি ধরে ফেলছেন তারা। চট্টগ্রামে নয়নপুরা জয় ও সাভারের নাজমুল হুদার সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। ঈদুল আজহার মধ্য থেকে বাজারে বাড়তে শুরু করে ডিমের দাম। প্রতি হালির দাম গিয়ে ঠেকেছিল 55 থেকে 60 টাকা পর্যন্ত। প্রতিদিনই দাম বাড়তে থাকায় চরম বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। তবে গত দুদিনে নেমে এসেছে দাম। প্রতি হালি বিক্রি হচ্ছে 46 থেকে 50 টাকায়। মাছ মাংস নাগালের বাইরে থাকায় ডিম যাদের পুষ্টির প্রধান যোগান, তারা বলছেন দাম আরও কমা দরকার। আমরা সাধারণ মানুষ, আমাদের মাছের বাজারে যাওয়ার মতো ক্ষমতা নাই। যাই মাসে হয়তো একবার। আমাদের কিন্তু টার্গেট থাকে ডিম। পরিবারের বাচ্চা কাচ্চা আছে, ডিম খাওয়ায়। সে ডিমের বাজারটা দেখেন যে এবার কিন্তু দেখা গেল যে 15 টাকা পিস, যেটা অস্বাভাবিক একটা বিষয়। না খায় আমরা রাখবো,
ডিম তো আর আমরা খাইতেই পারি না, কেমনে কেন? আগে এক হালি কিনা খাইতে পারতাম, এখন আমরা 2টা অথবা 1টার বেশি কিনা খাইতে পারবো না, কারণ ডিমের 55 টাকা আলি, এটা অনেক ব্যাপার স্যাপার। বিক্রেতারা বলছেন ডিমের দাম এখন বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের হাতে। দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়, কমতে শুরু করেছে দাম। তাহলে ফার্মালার থেকে একজনে কিনে আবার আর 2-3জনের কাছে বেচে, এরপরে আমরা আরো আলুকদার থেকে আনি, মানে প্রায় 5 হাত পরে আনি ভাই। তো 5 হাত গুড়ি যদি আটানা করে খায়, তাহলে 2.5 টাকা তো ওইদিকে ফতে যাবে, তো তারপরে না আমরা ডিম পাই। হঠাৎ করে এরা আড়ত দ্বারা বড় বড় আড়ত দ্বারা জানে। এদিকে অভিযান জোরদার করার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, এটা আর করা যাবে না। ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা লাগবে এবং ওনার মূল্য তালিকা যেন যথাযথ থাকে। গরিবের পুষ্টি হিসেবে খ্যাত ডিমের দাম সহনীয় রাখতে আড়তে ও বাজারে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন ভোক্তারা। জাহিদুজ্জামান, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি আরও সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার দিনের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের হস্তশিল্পকে আরও সম্ভাবনাময় করতে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে এগিয়ে আসছেন উদ্যোক্তারা, যার নানা বৈচিত্র্যপূর্ণ উপকরণের দেখা মিলল 5 দিনব্যাপী আয়োজিত হস্তশিল্প মেলায়। বর্ষপণ্য হওয়ায় হস্তশিল্প নিয়ে বাড়তি আগ্রহ ছিল উদ্যোক্তাদের। তবে এই শিল্পকে টেকসই করতে নিজেদের উৎপাদিত কাঁচামাল, সহজলভ্য ঋণ সহ নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। কল ড্রপ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে 1 জুলাই থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান ও কল ড্রপ সংক্রান্ত বিষয়ে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা। এ সময় অনেক ক্ষেত্রেই টেলিকম অপারেটরদের ওপর গ্রাহকদের অসন্তোষের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে টেলিকম অপারেটরদের। আগামী 6 মাসের মধ্যে এই যে কল ড্রপ, এটা আসলে যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক দিক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি একটা উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দিনের সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার দিনের সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ইসরায়েলকে হাজার হাজার বিধ্বংসী অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে গাজায় 37,800 হয়েছে নিহতের সংখ্যা। সরকার পতনের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এদিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হিজবুল্লাহর নাম প্রত্যাহার করেছে আরব লীগ। 9 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে তাদের বিমান ও বোমা হামলায় প্রাণ গেছে 37,800 নিরীহ মানুষের। এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সামনাসামনি বেশ তোড়জোড় দেখালেও আড়ালে ঠিকই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বজায় রেখেছে দেশটি। 2 মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স তথ্য দিল, ওয়াশিংটনের কাছ থেকে 20,000-এর বেশি বোমা পেয়েছে তেল আবিব।
অবিলম্বে গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকার পতনের দাবিতেও অব্যাহত রয়েছে আন্দোলন। এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়ে দিল, ইসরায়েলের সাথে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে লেবাননের হিজবুল্লাহর নাম প্রত্যাহার করে নিয়েছে আরব লীগ। 2016 সালে শিয়া সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল তারা। নিবির আমিন, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে ৬,০০০-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট কার্ড। টাঙ্গাইলের শিমুলতলার উপরে কিছুই নাই, এক নম্বর জিনিস পাইতে হইলে জায়গা মতো নামতে হয়। কি ভাতিজা, ভালো একটা অফার দেখে মোবাইলে নেট ভরে দাও তো। এক নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, এক নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। নতুন স্টিং শক লাগবেই। সামনের স্বাগত আরেকবার দিনের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। অবশেষে 17 বছরের অপেক্ষার অবসান হলো ভারতের। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাত ধরে টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। ক্লাসেনকে থামিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 7 রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ সেরা বিরাট কোহলি ও টুর্নামেন্ট সেরা হয়েছেন জাসপ্রীত বুমরা। অনিশ্চয়তায় ভরা ক্রিকেট কখন কার দিকে হেলে পড়ে তা দেখতেই অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। টি-20 বিশ্বকাপের ফাইনালেও হলো তেমনটা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রোটিয়ারা হাতের নাগালে থাকা ম্যাচটা হাতছাড়া করলো। তাতেই 17 বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও ট্রফি ঘরে তুলল ভারত। ফাইনালে হারতে হারতে ক্লান্ত রোহিতের হাতে অবশেষে উঠল বৈশ্বিক আসরের ট্রফি। শিরোপা জয়ের পর হার্দিক পান্ডিয়ার চোখে তাই আনন্দ অশ্রু। বুমরা জড়িয়ে ধরলেন সহধর্মিনীকে। অপেক্ষার প্রহর ফোরালো 140 কোটি ভারতবাসী। বার্বাডোসের টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর আভাস দিয়েও ক্যাপ্টেন রোহিত শর্মা আর ঋষভ পান্ত ফিরে যান দ্রুত। হার্ড হিটার সূর্যকুমার যাদবও পারলেন না নামের প্রতি সুবিচার করতে। তাতেই দলীয় 34 রানের মধ্যে 3 উইকেট নেই ভারতের। এরপর অক্ষয় প্যাটেলকে নিয়ে প্রোটিয়া বোলারদের ভালোই সামাল দেন বিরাট কোহলি। এই জুটিতে আসে 54 বলে 72 রান, কিন্তু ভুল বোঝাবুঝিতে অক্ষয় ফিরে যান 4-6 আর 1-4-এ 47 রানে। তারপরও থামেনি বিরাট কোহলির ব্যাট। অফ ফর্মে থাকা কিং কোহলি সব যেন জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। তার ব্যাট থেকে এদিন আসে 76 রান, 128 স্ট্রাইক রেটে 6-4 ও 2 ছক্কায় সাজানো তার ইনিংস। শিবম দুবের 27 রানে 7 উইকেটে 176 রান তোলে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির উত্তরসূরিরা। এন্ড্রিক নটকিয়া ও কেশব মহারেজ নেন 2টি করে উইকেট। এমন টার্গেটে শুরুতেই হেন্ড্রিক্স ও অধিনায়ক মার্করাম দ্রুত সাজঘরে। তবে স্টবেস ও ডিকক জুটি জমেছিল বেশ। আস্কিং রান রেটের সঙ্গে তাল মিলিয়ে রেখে ব্যাট চালাচ্ছিলেন, কিন্তু তখন আঘাত হানলেন অক্ষয় প্যাটেল। স্টবেসকে ফেরান এই স্পিনার। ডিককও সময়ের প্রয়োজন মিটিয়ে ব্যাট করছিলেন। তার উইকেট তুলে নেন আশদীপ। এরপরও ক্লাসেন ঝরে। প্রতিপক্ষ শিবিরে চিন্তার ভাঁজ। অক্ষয়ের 1 ওভারে ক্লাসেন তুলে নেন 24 রান। জয়ের সুবাতাস তখন প্রোটিয়াদের দিকে। ক্লাসেন যখন মাঠ ছাড়েন তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 23 বলে 26 রান। 27 বলে ঝোড়ো 57 রানে এই ব্যাটারকে ফেরান হার্দিক।
শেষ ওভারে যখন ম্যাচ জিততে প্রয়োজন 16 তখন বোলিংয়ে আসেন হার্দিক। লং অফে মিলারে দারুণ ক্যাচ তালুবন্দী করেন সূর্যকুমার, আর তাতে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 8 উইকেটে 169 রানে। শুভ দেবনাথ, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও দলটির অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়ে দেন এটিই দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টি-20 অভিষেক হয়েছিল বিরাট কোহলির। গত 14 বছরে ভারতের জার্সিতে 125টি টি-20তে 117 ইনিংসে 48.69 গড় ও 137.04 স্ট্রাইক রেটে 4188 রান করেছেন তিনি। এই ফরম্যাটে একটি শতক ও সর্বাধিক 38টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এর আগে 2011 সালে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। কোহলির পর অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। 159 ম্যাচে 4231 রান নিয়ে টি-20 ফরম্যাট থেকে বিদায় নিলেন রোহিত। এই ফরম্যাটে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-20তে সবচেয়ে বেশি 5টি সেঞ্চুরির রেকর্ডও রয়েছে রোহিতের। এই ছিল নিউজ 24 দিনের সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।